এই করে আনতে হবে, ঠিক আছে। প্রথমটার নাম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রসেস শিডিউলিং, মানে নাম শুনে বোঝা যাইতেছে যে এখানে আসলে কি হইতেছে যে প্রথম যে প্রসেসটা আসবে ওই প্রসেসটাই প্রথমে সিপিইউ এক্সিকিউট করবে, ঠিক আছে। সো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বিস্তারিত ডেসক্রিপশন লেখা আছে, এগুলো আপনি একটু পড়ে নিন, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমাদের কাছে তিনটা প্রসেস আছে, P1 P2 P3। আচ্ছা, তো এখন এগুলার অ্যারাইভাল টাইম আমাদের কাছে দেয়া আছে এবং সিপিইউ টাইম দেয়া আছে। সিপিইউ টাইমটা মানে হচ্ছে এই প্রসেসটা এক্সিকিউট হইতে কতটুকু সময় লাগে। তো ফর এক্সাম্পল এগুলোকে আমরা সেকেন্ডও বলতে পারি, চাইলে মিনিটও বলতে পারি, ঠিক আছে। সো টাইমের এককটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, সংখ্যাটা ইম্পর্টেন্ট। তো ধরা যাক P1 প্রথম প্রসেসটা, P1 নামে যে প্রসেসটা আছে এটা প্রথম প্রসেস না বলে আমরা P1 নামের প্রসেস এটা বলতে পারি। সো এইটা 4 সেকেন্ডে, সেকেন্ড আমরা বলতেছি 4 সেকেন্ডে সিপিইউ তে আসছে, P2 প্রথমে সবার শুরুতে আসছে এবং P3 2 নাম্বার সেকেন্ডে আসছে। এখন P1 এর এক্সিকিউট হইতে সময় লাগে 5 সেকেন্ড, P2 এর সময় লাগে 7 সেকেন্ড এবং P3 এর সময় লাগে 9 সেকেন্ড। তাইলে আমাদের এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম, এটা শিডিউলিং অ্যালগরিদম, এটা বলতেছে যে প্রথমে যে প্রসেসটা আসবে ওইটা এক্সিকিউট হবে, ওইটাই এক্সিকিউট হবে, ওইটা সিপিইউ এক্সিকিউট করবে। তারপরে নেক্সট যে প্রসেস আসছে ওইটা এক্সিকিউট করবে, তারপর মানে এইভাবে করে এক্সিকিউট করতে থাকবে। আমরা যদি এটা একটা গ্যান চার্ট দেখি, গ্যান চার্ট হচ্ছে 0তম সময় থেকে আমাদের কাউন্টিং শুরু হয়েছে। তো তাহলে 0তম সেকেন্ড থেকে 7তম সেকেন্ড পর্যন্ত আমাদের P2 এক্সিকিউট হবে। এখন এইটার মাঝখানে, এই 7 সেকেন্ডের মাঝখানে আমাদের এখানে ফর এক্সাম্পল P3 চলে আসছে, তারপরে আমাদের ফর এক্সাম্পল 4 সেকেন্ডে P1 আসছে। তাইলে P3 যেহেতু আগে আসছে, নেক্সট যে প্রসেসটা ইমপ্লিমেন্ট হবে বা এক্সিকিউট হবে ওইটা হচ্ছে P3 এবং P3 এর সময় লাগে হচ্ছে আমাদের 5 সেকেন্ড, তাহলে 7 থেকে 16 পর্যন্ত এই 5 সেকেন্ডে এক্সিকিউট হবে। তারপর P1 আসছে, তাহলে P1 এর আবার সময় লাগে, আচ্ছা তো P3 এর 9 লাগবে, তাই না? তাহলে 7 থেকে 16 হচ্ছে 9। তারপর আমাদের P1 এর 5, তাহলে 16 থেকে 21 পর্যন্ত এই 5 সেকেন্ড আমাদের P1 প্রসেসটা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। সো তাইলে আমরা যদি এখন মানে শিডিউলিং অ্যালগরিদম, মানে শিডিউলিং অ্যালগরিদম অনেকগুলো আছে, আমরা সামনে দেখব। তো কোন অ্যালগরিদমটা ভালো কোন অ্যালগরিদমটা খারাপ এইটা যদি আমরা ডিটারমাইন করতে চাই, তখন আমাদের আসলে দুইটা মেট্রিক ইউজ করতে হবে। একটা হচ্ছে ওয়েটিং টাইম, একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। তো ওয়েটিং টাইম মানে হচ্ছে প্রসেসটা যখন আসছে তখন থেকে শুরু করে সে সিপিইউ পাওয়া পর্যন্ত কতটুকু সময় থেকে অপেক্ষা করতে হয়েছে, ওটা হচ্ছে ওয়েটিং টাইম। এখন যে অ্যালগরিদমটা সবচেয়ে কম সময় অপেক্ষা করায় কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করাইতে পারবে ওইটা অবভিয়াসলি একটা ভালো অ্যালগরিদম, তাই না? সো তাইলে এই ওয়েটিং টাইম কত এই প্রসেসগুলো এটা আমাদের বের করতে হবে এবং সবশেষে এভারেজ ওয়েটিং টাইম এটা বের করতে হবে। নেক্সট হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের বিষয়টা হচ্ছে যে একটা প্রসেস সিপিইউ তে কখন ঢুকলো আর কখন বের হইলো। তাহলে ফর এক্সাম্পল এটা হচ্ছে সিপিইউ, একটা প্রসেস কখন ঢুকলো আর কখন এটা বের হইলো, তাহলে এই ঢুকা আর বের হওয়ার মাঝখানে যে সময়টুকু তাকে ব্যয় করতে হয়েছে এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো অবভিয়াসলি টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে একটা সময় হচ্ছে ওয়েটিং টাইম, তাই না? একটা হচ্ছে ওয়েটিং টাইম আর আরেকটা সময় হচ্ছে তার মানে ওই যে সিপিইউ টাইম, দ্যাট মিন্স ওই যে এক্সিকিউশনের টাইম। তাহলে এই দুইটা টাইমের যোগফল হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। এখন যে অ্যালগরিদমটা আসলে সবচেয়ে কম সময়ে প্রসেসগুলোকে বাইরে বের করে দিতে পারবে, মানে এক্সিকিউট করাইতে পারবে, অবভিয়াসলি এটা ভালো। সো তাইলে আমরা ওয়েটিং টাইম, ওয়েটিং টাইমের এভারেজ বের করছি, টার্ন অ্যারাউন্ড টাইমেরও আমরা এরকম একটা এভারেজ বের করব, ঠিক আছে। তাহলে এখন আমরা ওয়েটিং টাইমটা কিভাবে ক্যালকুলেট করব? খুবই সিম্পল, জাস্ট একটা সিম্পল বিয়োগ করতে হবে আমাদের। তো কার থেকে কাকে বিয়োগ করব? আমরা প্রথমে দেখব যে আমাদের প্রসেসটা কখন আসছে। সো ফর এক্সাম্পল আমরা যদি P1 এর জন্য হিসাব করি, প্রসেসটা আসছে আমাদের 4 সেকেন্ডে। সো 4 সেকেন্ডে যে আসছে এবং সে সিপিইউ পাইছে কততম সেকেন্ডে, ওই দুইটার বিয়োগ। যেমন প্রসেসটা আসছে ফর এক্সাম্পল আমাদের এই যে 4 সেকেন্ডে আসছে, বা সে সিপিইউ কিন্তু পাইছে 16তম সেকেন্ডে, তাই না? তাহলে এই দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে তার ওয়েটিং টাইম। দ্যাট মিন্স তাকে 12 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে আসা থেকে মানে সিপিইউ পাওয়ার আগ পর্যন্ত 12 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, সো তাইলে তারপর P2 এর ক্ষেত্রে যদি আমরা বলি, এইটার ক্ষেত্রে কোনো ওয়েটই করতে হয় না, সে 0তম সেকেন্ডে আসছে, সাথে সাথে সে সিপিইউ পেয়ে গেছে। আচ্ছা, তারপরে P3 এর কথা যদি বলি, সে ফর এক্সাম্পল এইখানে সে দ্বিতীয় সেকেন্ডে আসছিল, বাট তার সিপিইউ পাইছে 7 নাম্বার সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে 5, তাইলে আমরা তাকে 5 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমরা তিনটার এভারেজ করি, এভারেজ তো এভারেজের মধ্যে তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, সো তাহলে 5.66 এটা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম তো যেটা বললাম যে এখানে আমাদের ওয়েটিং টাইম আছে আর সিপিইউ টাইম আছে, তাহলে আমরা এই যে ওয়েটিং টাইম বের করছি এইটা প্লাস আমাদের এই যে সিপিইউ টাইম, এই যদি আমরা যোগ করি তাহলে আমরা টার্ন টাইম পাবো। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে আসলে ওয়েটিং টাইম ছিল না,
আর মানে সিপিইউ টাইম ছিল 7, তাহলে দুটো যোগ করে 7 পেলাম, আর 5, আর এখানে আমাদের 9 ছিল, দুটো যোগ করে আমাদের 14 আসে। ঠিক আছে, তার যে এভারেজ বের করি, এভারেজ হচ্ছে এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। ঠিক আছে, তো আমরা কি মোটামুটি সবাই বুঝতে পারছি? এটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন আইদার সি অথবা সি প্লাস প্লাস। সি সি প্লাস প্লাস তো সবাই আমরা পারি, তাই না? সো এই দুইটা ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা আসলে অ্যালাউ করতেছি না। পাইথন ইউজ করা যাবে না, কারণ পাইথন আসলে একটু বেশি ইজি। ঠিক আছে, সো পাইথন ইউজ করা যাবে না, আইদার সি অথবা সি প্লাস প্লাস। অ্যাটেন্ডেন্স ডাবল লগ আউট হয়ে গেছে। হ্যাঁ, কার অ্যাটেন্ডেন্স বলেন, সিরিয়াল বলেন, এদিকে সিরিয়াল বলেন। 69 নামে কোনো সিরিয়াল নাই, এখান থেকে দেখে বলেন। 14, তারপর 12, 18, আর 18 তো আছে দেখতেছি। 24, ওকে। এই যে আমি বড় করে দিছি, 32, 34, ওকে। লাস্টেরটা এটা, আর কেউ, এনিবডি এলস? আচ্ছা, ঠিক আছে। সো তাইলে আমরা এটা বলতেছিলাম, তো এখানে আমাদের একটা স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট দেখানো হয়েছে। তো আপনারা ঠিক এই ফরম্যাটে ইনপুট দিবেন এবং এই ফরম্যাটে আউটপুট দেখাবেন। সো ফরম্যাটটা কি? প্রথমে ইনপুট দিতে হবে যে কয়টা প্রসেস আছে। ঠিক আছে, সো আমাদের एग्जांपल তিনটা ছিল, তো এই নাম্বারটা ইনপুট নিতে হবে। তারপর ইনপুট নিতে হবে মানে সিপিইউ টাইমগুলো একটা একটা করে ইনপুট নেবেন। তারপর হচ্ছে অথবা এইটা প্রথমে নিতে পারেন, এটা সেকেন্ড নিতে পারেন, সমস্যা নাই। সিপিইউ টাইম ইনপুট নেবেন, অ্যারাইভাল টাইম ইনপুট নেবেন। ঠিক আছে, তারপরে স্যাম্পল আউটপুট এই ফরম্যাটটা দেয়া আছে। সো প্রসেস 1 এর জন্য এটা কত টার্ন অ্যারাউন্ড টাইম, কত প্রসেস 2 এর জন্য ওয়েটিং কত, টার্ন কত, এগুলো বের করে তারপর সবশেষে এভারেজ দেখা দিবেন আর কি। সো এই ফরম্যাটেই কিন্তু নিতে হবে। এই ফরম্যাটে না নিলে আপনাদের মার্কস একটু মানে একটু কম আসতে পারে, কারণ আসলে এটা ঠিকঠাক মতো আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা দেখাই হচ্ছে উদ্দেশ্য আর কি। আচ্ছা, সো আমরা কি মোটামুটি বুঝতে পারছি যে আমাদের প্রথম অ্যালগরিদমটা কি এবং কিভাবে করতে হবে? তাইলে আমরা আমাদের দ্বিতীয় অ্যালগরিদমে আসি। এটাও আপনাদের নেক্সট লেভেলে করে আনতে হবে। এটার নাম হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। সো এইটারও আই গেস নাম শুনে বোঝা যাচ্ছে যে কোন প্রসেসগুলো আগে এক্সিকিউট হবে। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে যে এই অ্যালগরিদমটা হচ্ছে একটা নন প্রিএম্পটিভ অ্যালগরিদম। ঠিক আছে, সো নন প্রিএম্পটিভ মানে হচ্ছে যে যেই প্রসেসটা সিপিইউ তে আসছে ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত সিপিইউ থেকে বের হতে পারবে না বেসিক্যালি। বুঝতে পারছেন? সো আমরা ইয়েতে যাই, एग्जांपल দেখলে আমরা ভালো বুঝতে পারবো। সো ফর एग्जांपल এখানেও আমাদের তিনটা প্রসেস আছে, আগের মতোই অ্যারাইভাল টাইম, সিপিইউ টাইম দেয়া আছে। এখন বিষয় হচ্ছে যে প্রথমে যেটা আসছে ওইটাকে তো প্রথমে শুরু করতে হবে, কিছু করার নাই। সো তাইলে আমরা P1 কে প্রথমে আসছে, P2 প্রথমে আসছে, P2 কে এক্সিকিউট করে ফেললাম। তারপরে এই জায়গায় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড, এই জায়গায় আসছে আমাদের P3, আর এটা ফর एग्जांपल আমাদের চতুর্থ সেকেন্ড, এই জায়গায় আসছে P1। এখন আমি দেখবো যে কার মানে সিপিইউ টাইমটা কম। ঠিক আছে, মানে সিপিইউ দেখবে যে কার টাইমটা কম লাগবে। তো ফর एग्जांपल P1 এর তা লাগে 5 সেকেন্ড আর P3 এর লাগে 9 সেকেন্ড। তাইলে মানে এখন P1 টাই আগে গুরুত্ব পাবে আর কি, আমরা যেহেতু শর্টেস্ট জব ফার্স্ট, তো তাইলে P1 আগে সে এক্সিকিউট হলো। তারপরে যদিও P1 টা পরে আসে, তাই না, বাট সে যেহেতু কম সময় লাগতেছে আগে এক্সিকিউট হলো, তারপরে P3 টা পরে এক্সিকিউট হলো। এখানে কি আমরা এতগুলো টাইম এইখানে আমরা সিপিইউ টাইমটার উপর বেস করে মানে আগে পরে ডিটারমাইন করব। বাট মানে যে আসলে আগে আসছে তাকে তো আগে দিতেই হবে, তাকে তো আসলে আগে না দিয়ে আমি আমার কোনো ওয়ে নাই, তাই না? বুঝতে পারছেন? তো এই কারণে মানে যদিও এটা টাইমটা বড়, বাট এটাকে শুরুতেই দিতে হবে কারণ সে শুরুতে আসছে। আচ্ছা, সো এখন এইখানে আমরা এটা বলছিলাম যে এটা একটা নন প্রিএম্পটিভ অ্যালগরিদম। সো নন প্রিএম্পটিভ মানে হচ্ছে সে যখন এক্সিকিউট হইতেছে ধরেন এইখানে আমার P1 প্রসেস আসলো, তাই না? তো এখন এই P2 কে বসায় রেখে তো আমি P1 কে সময় দেই না, তাই না? এটাকে আমরা নন প্রিএম্পটিভ বলতেছি, যে এক্সিকিউট হচ্ছিল সে এক্সিকিউট হবেই, তাকে আসলে সিপিইউ থেকে বাইরে বের করা যাবে না। সো সে শেষ হওয়ার পর আরেকটা শুরু করে। বুঝছেন?
সো প্রিএমটিভ একটা অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদমটা আমরা আজকে আর দেখবো। সো একদিনে আমি 3টা অ্যালগরিদম দিতে যাচ্ছি না, 2টাই দিলাম। সো এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখবো। আর প্রিএমটিভ অ্যালগরিদমও একটা আছে, ওইটা আজকে ওইটা নিয়ে আজকে কথা বলা আপনার। এনিওয়েজ, সো তাইলে আমরা আগের মতো ওয়েটিং টাইম বের করবো, টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো, দুইটার এভারেজ বের করবো। তারপর হচ্ছে এটারও একটা ফরম্যাট আছে। সো আগের মতোই ফরম্যাট। সো এখানেও আপনাদের প্রথম প্রসেসের নাম্বার ইনপুট নিতে হবে, সিপিইউ অ্যারাইভাল টাইম ইনপুট নিতে হবে, তারপরে সবগুলো একটা একটা করে দেখায়, তারপরে হচ্ছে ওয়েটিং টাইম এগুলো দেখায়। আচ্ছা, সো আমরা মোটামুটি কি সবাই বুঝতে পারছি যে কিভাবে আসলে কি করতে হবে? আর কোনো কোশ্চেন, কনফিউশন? আচ্ছা, সো আপনারা সবাই চেষ্টা করবেন কোডগুলো নিজে করার, কারণ আপনাদের কিন্তু নেক্সট ল্যাবে অবভিয়াসলি এই কোডের উপর আমি একটা চেঞ্জ করতে দিব। ঠিক আছে, এখন হইতে পারে যে এই কলামে আমি দিলাম অ্যালগরিদম 1 এর উপর, এই কলামে অ্যালগরিদম 2 এর উপর চেঞ্জ, মানে পাশাপাশি দুইজনে মিলবে না বেসিক্যালি, বুঝতে পারছেন? সো যদি নিজে না করেন তাহলে কিন্তু ওই ছোটখাটো একটা হইতে পারে। ঠিক আছে, হয়তো বললাম যে টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে যোগ করতেছেন, বিয়োগ করতেছেন, ওটাকে গুণ করেন, ভাগ করেন, মানে সামথিং এরকম, মানে যদি আপনি নিজে করেন তাহলে করতে পারবেন না। আর যদি নিজে না করেন এই অ্যালগরিদমগুলো, তাহলে ওইটা করতে পারবেন না বেসিক্যালি, বুঝতে পারছেন? আর যদি নিজে না করতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের মার্কস অবভিয়াসলি কম আসবে, কারণ এখন আসলে এআই এর যুগ। এআই এর যুগে আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে মার্কস দিয়ে দিলাম, এটা এখন আসলে করা যাবে না, বুঝতে পারছেন? আপনাদের অবভিয়াসলি একটা টেস্ট নিতে হবে, নিয়েই তারপর মার্কসটা আসলে দিতে হবে আর কি। স্যার আমরা সম্পূর্ণ স্যার কোডটা করব, তারপরে আমরা চেঞ্জ করার জন্য দিই। হ্যাঁ, সো আপনার কোড আপনার সামনেই থাকবে, আপনার কোডের উপরেই আপনাকে চেঞ্জ করতে হবে, নতুন করে কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে? এবং অবভিয়াসলি এটা